শেয়ার মার্কেট থেকে টাকা কামানোর 4টে গোল্ডেন রুল রয়েছে। 1 নম্বর, ভালো কোয়ালিটির শেয়ার নিতে হবে। 2 নম্বর, সঠিক দামের শেয়ারটি কিনতে হবে। 3 নম্বর, ধৈর্য রাখতে হবে। এবং 4 নম্বর, মার্কেট ডাউনের সময় প্যানিক না করে লং টার্মের জন্য শেয়ারটা ধরে রাখতে হবে। এই কটা জিনিস যদি আপনি মেনে চলেন তাহলে আপনি শেয়ার মার্কেট থেকে টাকা কামাবেন, পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। এইবার প্রশ্ন হচ্ছে, ভালো কোয়ালিটির শেয়ার কি করে বাঁচতে হয়। আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের আগের ভিডিওগুলো দেখবেন। আজকের যে টপিক, সঠিক দামে কেনা। কি করে বুঝবো একটা কোম্পানি তার সঠিক দাম কোনটা? ধরুন একটা আমি উদাহরণ দিচ্ছি, একটা ডিফেন্সের একটা কোম্পানি বিইএল, এর বর্তমান প্রাইস চলছে 440। অপর একটা কোম্পানি ডিফেন্সেরই ডাটা প্যাটার্ন, এর বর্তমান প্রাইস চলছে 2990। আপনার দেখে মনে হচ্ছে কোন কোম্পানিটা সস্তা, এইটা না এইটা? মনে হতেই পারে এইটার দাম কম এবং এইটার দাম বেশি, হতে পারে তো মনে, কিন্তু আলটিমেট এই শুধুমাত্র প্রাইস দেখে বলা যাবে না কোন কোম্পানিটা সস্তা, কোন কোম্পানিটা দামি। এবার এই সঠিক দাম বা সস্তাতে পাওয়া, অ্যাকচুয়ালি সস্তাতে কেন, ধরুন দুজন ব্যক্তি একই কোম্পানিতে ইনভেস্ট করলো, একজন প্রচুর প্রফিট করলো, একজন লস করলো, পার্থক্য কী? কারণ সে সঠিক দামে কেনেনি। উদাহরণ দিই, ধরুন একটা শেয়ার প্রাইস এইরকম করে বাড়ছে, এইরকম করে বাড়ছে, মানে এইখানটাতে দাম হলো 300 টাকা, এখানে হলো 200, এখানে হলো 400, এখানে হলো 250। ভাবুন, যদি কোনো ব্যক্তি 300 টাকাতে শেয়ারটি কিনে এইখানে 200 টাকাতে বিক্রি করলো, তার লস কত? 100 টাকা লস, পার শেয়ারে 100 টাকা লস। আবার যদি কেউ এখানে 220 টাকাতে শেয়ার কিনে 400 টাকাতে বিক্রি করলো, তাহলে একটা শেয়ার প্রতি তার 180 টাকা লাভ। একই কোম্পানি, একই শেয়ার, শুধু নেওয়ার টাইমিংটা আলাদা। একজন কম দামে নিয়েছে, তাহলে দেখুন 300 টাকাতে নিয়ে সে 200 টাকাতে বিক্রি করছে, তার লস কত? 100, প্রায় 33% লস 33%। কিন্তু এখানে যে 220 টাকায় নিয়ে 400 টাকায় বিক্রি করেছে, তার প্রফিট কত? 180, মানে প্রায় 70 থেকে 80% তার লাভ। তাহলে কি করে এটা হচ্ছে? কারণ সঠিক দাম। এইবার কথা হচ্ছে, একটা কোম্পানি তার সঠিক দামে চলছে কিনা কি করে বুঝবো? যে এটা তার অ্যাকচুয়াল প্রাইস? তার জন্য অনেক দিক রয়েছে, দেখতে হয়। সবার প্রথম যেটা বেটার, সেটা হচ্ছে টেকনিক্যাল চার্ট। বিশ্বাস করুন, টেকনিক্যাল চার্টের ক্যান্ডেলস্টিক দেখলে বোঝা যায় যে প্রাইসটা বেশি দামে আছে, তার সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, কতটা সর্বোচ্চ নামতে পারে। এছাড়াও কিছু ইন্ডিকেটার রয়েছে। আমি এখন এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস চলছে, আমি টেকনিক্যাল পার্টটা এখন আসছি না। এইটার পরে আমরা যখন টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিওগুলো আসবে, সেইগুলো আপনাদেরকে ডিটেলস দেখাবো। মানে অনেকে ক্যান্ডেলস্টিক দেখে ভয় পায়, অনেকে চার্ট পড়তে জানে না, কীভাবে ক্যান্ডেলস্টিক উঠে নামলে তার কী প্রভাব হয়। আমি সব দেখাবো, সহজ করে দেখাবো, কথা দিচ্ছি। মানে আমার উদ্দেশ্য শেয়ার মার্কেট থেকে আপনারা প্রত্যেকটা বাঙালি যাতে আপনারা সত্যিকারের টাকা অর্জন করতে পারেন, এবং সহজভাবে। অনেক ভিডিও হয়তো পাবেন, কিন্তু একদম সহজভাবে আমার যে উদ্দেশ্য। আপনারা দেখেছেন মিউচুয়াল ফান্ডের অনেক ভিডিও আমার রয়েছে, ফ্রি ভিডিও, আপনারা প্লেলিস্ট বানানো আছে, দেখতে পারেন। এছাড়াও মিউচুয়াল ফান্ড আমি অনলাইন ক্লাসও করাই, সেখানে বহু মানুষ সেই ক্লাসগুলো দেখছেন, স্যাটিসফাইড হচ্ছেন। তো এটাও আমার উদ্দেশ্য, ডাইরেক্ট স্টকে কীভাবে একদম সহজভাবে বুঝে আপনি ইনভেস্ট করতে পারেন, প্রফিট করতে পারেন, আমার কিন্তু সেই উদ্দেশ্য। এবং আমার ভিডিও দেখার পর আমার উদ্দেশ্য যে আপনার 1 টাকাও যাতে লস না হয়। আমি সবসময় বলি যে আপনার 1 টাকাও যাতে লস না হয়, আমি কিন্তু সেই চেষ্টা করি। তাহলে দেখুন, এখানে লাভ, এখানে লস। এইবার যেটা আসছি, যে টেকনিক্যাল চার্ট আমরা টেকনিক্যাল অ্যানালিসিসে দেখবো, ক্যান্ডেলস্টিক দেখবো, সাপোর্ট দেখবো, রেজিস্ট্যান্স দেখবো, আরও অনেক কিছু দেখবো। কিছু একটা অনুপাত, অনেক অনুপাত দেখে বোঝা যায়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অনুপাত হচ্ছে পিই রেশিও। কি বললাম? পিই। এছাড়া রয়েছে পিবি রেশিও, বুক ভ্যালু, তারপর রয়েছে ইন্ট্রিনজিক ভ্যালু। আজকের এই ভিডিওতে আমরা এই টপিকগুলো কভার করব। পিই রেশিও কি, পিবি রেশিও কি, ইন্ট্রিনজিক ভ্যালু কি, এবং এই কী করে বুঝবো একটা কোম্পানি সস্তা না অনেক বেশি দামে পাওয়া যাচ্ছে। তো চলুন শুরু করি। তো সবার প্রথম যেটা আসছি, পিই রেশিও। পিই রেশিও এর পুরো নাম হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু আর্নিং। অর্থাৎ এর ফর্মুলা এটাই, কারেন্ট মার্কেট প্রাইস বাই আর্নিং। এটা অ্যাকচুয়ালি ইপিএস, অর্থাৎ আর্নিং পার শেয়ার।
এই ইপিএস কি আমি কিন্তু লাস্ট ভিডিওতে আমি বলে দিয়েছি, ইপিএস কি যারা ভিডিও দেখেননি প্লেলিস্টে গিয়ে পরপর ভিডিওগুলো দেখে নেবেন ইপিএস কোথায় রয়েছে, অর্থাৎ একটা শেয়ার প্রতি কত আয়, এক একটা শেয়ারে কত আয়, সেইটা আমি লাস্ট ভিডিওতে বলে দিয়েছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন কোনো একটা কোম্পানির বর্তমান মূল্য তার যে কারেন্ট প্রাইস, আমি ধরে নিচ্ছি কারেন্ট প্রাইস 300 টাকা, ওকে। তার লাস্ট 1 ইয়ারে আর্নিং পার শেয়ার আমি ধরলাম কত, 5 টাকা। তাহলে এর পিইটা কি বোঝা যাচ্ছে, পিই হচ্ছে 300/5 মানে 60, মানে কত 60, একটু বুঝে নিন এইখানটাতে। পিই 60 মানে 1 টাকা আয় করার জন্য 60 টাকা ইনভেস্ট করতে হচ্ছে, বা 60 টাকা ইনভেস্ট করছি শুধুমাত্র 1 টাকা আর্নিং পাওয়ার জন্য। জিনিসটা কেমন ভাবুন, যে 1 টাকা আয় করছি, মানে 60 টাকা আয় করছি 1 টাকা আর্নিংয়ের জন্য। কারণ কি, প্রাইস টু আর্নিং, প্রাইস টু আর্নিং, এখানে কিছু নেই মানে ভাবুন না 1 আছে, তাহলে 1 টাকা আয় করার জন্য 60 টাকা ইনভেস্ট করছি। আপনারা বলুন, তাহলে ধরুন এই একটা কোম্পানির পি বেরালো 60, আবার একটা আমি কোম্পানি ধরছি, আর একটা কোম্পানি তার কারেন্ট মার্কেট প্রাইস আমি ধরলাম 500, আর এখানে ইপিএস 5 না করে এখানে ধরছি 25, তাহলে এর পিই কত, এর পিই 500/25, তাহলে হচ্ছে কত 20। তার মানে এখানে 1 টাকা আয় করার জন্য 20 টাকা ইনভেস্ট করতে হচ্ছে, বা 20 গুণ বেশি দামে আমরা কিনছি। তাহলে আপনারা বলুন কোন পিইটা ভালো, কোন কোম্পানি ভালো, এইটা না এইটা? এখানে আমাকে 1 টাকার জন্য 60 টাকা লাগাতে হচ্ছে, এখানে 1 টাকা আয়ের জন্য আমাকে 20 টাকা লাগাতে হচ্ছে। কোনটা? আপনাদের মনে হতেই পারে নো ডাউট এই কোম্পানিটা বেটার, অর্থাৎ কম টাকা ইনভেস্ট করে আমরা 1 টাকা পেয়ে যাচ্ছি, তাই তো মনে হতে পারে। তার মানে আলটিমেট আমাদের উপর দৃষ্টি দেখে মনে হচ্ছে যে যত কোম্পানির পিই কম হয় তত ভালো, যত কোম্পানির পিই বেশি হয় তত খারাপ। ডাউট হচ্ছে, মানে এটা মনে হচ্ছে একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। কিন্তু এই কথাটা কতটা অথেন্টিক, কতটা সত্য আমি মুখে বলবো না, উদাহরণ দিয়ে দেখাবো যে পিই বেশি মানেই যে খারাপ এমন না, এবং পিই কম মানেই যে ভালো এমন না। তারপর দেখব, এটা উদাহরণ আমি দেখাচ্ছি, তারপর দেখব যে কখন কখন পিই বেশি হয়, কখন কখন পিই কম হয়। এবার উদাহরণটা দেখে নিই। একটা কোম্পানি, এ কোম্পানি, তার প্রাইস 2024 সালে 100 টাকা ছিল, মানে বর্তমান দাম, 2025 সালে 110, 2026 সালে 120, ওকে। তার ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার লাস্ট 1 ইয়ারে 10 টাকা, 2024-এ, 2025-এ 11 টাকা, 2026-এ 12 টাকা। তাহলে এর পি কত? এখানে পি দেখতে পাচ্ছি 10, এখানে পি ভাগ করলে 10, এখানে পি 10, অর্থাৎ কোম্পানির পি খুবই কম হতে পারে, মনে হতে পারে। এইখানে একটা একই রকম বি কোম্পানির দিকে তাকান, এখানে 2024 সালে 150 টাকা তার দাম ছিল, 2025 সালে 500, এখানে 2026 সালে 1600। এখানে তার ইপিএস লাস্ট 2024 সালে লাস্ট 1 ইয়ারে ছিল 10 টাকা, এখানে 20 টাকা, এখানে 40 টাকা। আর্নিং বাড়ছে, এখানে 10, 20, 40 আর্নিং বাড়ছে, এখানে কি 10, 11, 12, এখানেও আর্নিং বাড়ছে, তুলনামূলক কম। এইবার খেয়াল করুন, তাহলে এখানে আমি যখন পি রেশিও বের করবো 150/10 মানে কত, 15, এখানে কত, এটা 25, এখানে 40, এখানে লাস্ট 2026-এ পিই 40, এখানে লাস্ট 1 ইয়ার, লাস্ট 2026-এ পিই 10। আপনি কোনটাতে ইনভেস্ট করবেন? আপনার মনে হতে পারে এখানে পিই কম, এটাতে ইনভেস্ট করে দিই, এখানে পিই বেশি, ইনভেস্ট করবো না। ব্যাপার হচ্ছে এখানে তো ব্যবসার কোনো আর্নিং হচ্ছে না, পি কম হলেও ব্যবসার কোনো আর্নিং হচ্ছে না, এখানে আর্নিং হচ্ছে ক্রমশ। দেখুন আর্নিং 10 টাকা 20 টাকা ডবল করে আর্নিং হচ্ছে, এখানে খুব রেয়ার কম বাড়ছে, এখানে 100% করে আর্নিং বাড়ছে, এখানে মাত্র 10% করে বাড়ছে প্রায়। তার মানে আমাকে বুঝতে হবে যে এই কোম্পানি মোস্ট বেটার। তার মানে এখানে মানে
অবশ্যই মানে ইনভেস্ট করার জন্য ভালো। দেখুন শুধুমাত্র এইটা দেখে ইনভেস্ট করা যাবে না, অনেক কিছু ফ্যাক্টর রয়েছে। আমার কথা হচ্ছে যে এখানে হাই পি থাকলেও আমাকে যদি বলে আমি কোন কোম্পানি বেছে নেব, অবশ্যই এইটার থেকে এই কোম্পানি বেছে নেব। কারণ এখানে আর্নিং, একটা শেয়ার মার্কেটে টাকা কি করে দিচ্ছে ব্যবসার মালিকানা কিনছি, শেয়ার নিচ্ছে না, ব্যবসার মালিকানা নিচ্ছি, তাহলে ব্যবসা যে হারে গ্রো করবে, ব্যবসা বাড়লে, আর্নিং বাড়লে তবেই তো আমাদেরকে টাকাটা দেবে, তাই না? তাহলে সেই জন্য এটা গ্রোথ, আমি এই কোম্পানিকে বেছে নেবো। একই রকম আরেকটা কোম্পানি সি কোম্পানি, এখানে 2000 টাকা দাম 2024 সালে, তার আর্নিং পার শেয়ার 2024-এ 100 টাকা, তাহলে পি কত দেখতে পাচ্ছি, কত 20 টাকা। এখানে 1200 টাকা দাম কমে যাচ্ছে, দাম কমছে, আর এখানে আর্নিংও কমছে। আপনার মনে হতে পারে আর্নিং কমে যাচ্ছে, তো তাহলে এখানে পি তো আরও কম, আরও ভালো। এখানে দেখুন 600 টাকা দাম আরও কমে গেছে, আর্নিং পার শেয়ার 60, এখানে কত 10। আপনার মনে হতে পারে দেখুন এখানে পি ক্রমশ কমছে, তার মানে ভালো মনে হতে পারে। আলটিমেট পি কমলেও ব্যবসার কোনো গ্রোথ নেই, ব্যবসার কোনো আর্নিং নেই। 100 থেকে 80, 80 থেকে 60 গ্রোথ নেই। অপরদিকে ডি কোম্পানি দেখুন 100 টাকা দাম, ওই 2024-এ 10 টাকা তার আর্নিং, তাহলে তার পি কত 10 টাকা। এখানে একই রকম 450/30 করলে আমি পাচ্ছি কত 15, এখানে করলে 20। তাহলে দুটো কোম্পানির মধ্যে আপনি কোন কোম্পানি বেছে নেবেন, বলুন বলুন বলুন, কোন কোম্পানি বাঁচবেন, সি কোম্পানি না ডি কোম্পানি? এখানে আর্নিং ক্রমশ বাড়ছে। আপনাদেরকে আমি ওয়েবসাইটে স্ক্রিনে দেখাবো কীভাবে কোনো কোম্পানির তার কোয়ার্টার রেজাল্ট, তার প্রফিট লস, তার ব্যালেন্স শিট ইত্যাদি পড়তে হয়, আমি স্ক্রিনে সব দেখাবো পরের ভিডিওগুলোতে। মানে এগুলো বোঝা যায় তার আর্নিং কী করে বাড়ছে, দেখে বোঝা যায়। তাহলে এইখানে দেখুন, এখানে 10 ছিল, 15 ছিল, 20 হলো, তাহলে তার পিই বাড়ছে, এটা ভালো লক্ষণ। তাহলে অবশ্যই এই কোম্পানির থেকে এই কোম্পানি ইনভেস্ট করা বেটার। তাহলে আমরা দুটো জিনিস একদম সিদ্ধান্ত পেলাম যে পি বাড়া মানে বা পি বেশি মানে যে ওভার ভ্যালু তা নয়, এবং পি কম মানে যে আন্ডার ভ্যালু তা নয়। তাহলে পার্থক্য কি? তাহলে দুটো ফ্যাক্ট বলছি, যদি হায়ার পি হয়, যদি পি খুব বেশি হয়, দুটো কন্ডিশন হতে পারে। নাম্বার 1 হতে পারে কোম্পানিটা ওভার ভ্যালুড, অর্থাৎ সাধারণের থেকে দাম অনেক বেশি। এবং নাম্বার 2, কোম্পানিটা ফিউচারিস্টিক বা কোনো গ্রোথ কোম্পানি, খুব গ্রোথিং মানে খুব গ্রোথ হচ্ছে, এটা হচ্ছে যদি পি বেশি হয়। আর পি কম মানে যে বুঝতে হবে যে পি কম মানে তার বর্তমান যে মূল্য সেটা আমি ডিসকাউন্টে পাচ্ছি, কমে পাচ্ছি, এটা একটা হতে পারে। অথবা সেই কোম্পানি কোনো আর্নিং হচ্ছে না, কোনো গ্রোথ হচ্ছে না। উদাহরণ দিয়ে দেখালাম। তাহলে আমরা যখন ইনভেস্ট করব, তাহলে কোন জিনিস থেকে ইনভেস্ট করব? থাম্ব রুল কি এতক্ষণ তো থিওরিটিক্যালি আমি বোঝালাম। প্র্যাকটিক্যালি আমরা যখন কোনো কোম্পানি ইনভেস্ট করব, তাহলে তার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? দেখুন বিভিন্ন সেক্টরের পিই আলাদা আলাদা হয়। ব্যাঙ্কিং সেক্টরে যা পি, আইটি সেক্টরে যা পিই, এফএমসিজি সেক্টরে যা পিই, সেগুলো কিন্তু সব আলাদা হয়। সেই জন্য যখনই আমরা কোনো কোম্পানির পিই চেক করব, তার দেখতে হবে ওই সেক্টরের এভারেজ পিই কত। ধরুন আমি ডিফেন্স বললাম, ডিফেন্সে কী কী রয়েছে? এইচএএল রয়েছে, বিইএল রয়েছে, টাটা প্যাটার্ন রয়েছে, গার্ডেন রিচ রয়েছে, কোচি শিপইয়ার্ড রয়েছে, ফরেস্ট ডিফেন্স রয়েছে। এই কোম্পানিগুলোর যত পিই চলছে তাদের প্রত্যেকের গড় নেওয়া হয়, এভারেজ নেওয়া হয়। এভারেজ নেওয়ার ফলে একটা যে পিই আসে তাকে বলা হয় কি? ইন্ডাস্ট্রি পিই। আর এটা হচ্ছে কি? কোম্পানির একটা স্টক পিই। এগুলো দেখা যায় বিভিন্ন, আপনারা যে কোনো কোম্পানির গ্রো বলুন, কাইট বলুন, অ্যাঞ্জেলন, সবে দেখা যায়, বা স্কিনার.in ওয়েবসাইটে সেখানে এগুলো সব দেখা যায়। তো এই স্টক পিই একটা থাম্ব রুল বলছি, যেটা মনে রাখবেন, যে যদি স্টক পিই ইন্ডাস্ট্রির পির আশপাশ থাকে, তাহলে ভাববো আমি কম ভ্যালুতে পাচ্ছি। বোঝাতে পারলাম? মানে আশপাশ মানে সঠিক ভ্যালুতে পাচ্ছি। আবার বলছি, যদি স্টক পিই আর ইন্ডাস্ট্রি পিই নিয়ার অ্যাবাউট সমান হয়, তাহলে সেটা আমরা বলবো মোটামুটি সঠিক দামে পাচ্ছি, মোটামুটি। এবার এখানে যদি স্টক পিই যদি ইন্ডাস্ট্রি পিই থেকে কম হয়, ইন্ডাস্ট্রি পিই, তাহলে এটা বলবো একটা তুলনামূলক সস্তাতে পাচ্ছি। তুলনামূলক 100% বলা যাবে না, শেষকালের সমাধান বলছি। একই রকম যদি স্টক পিই এটা যদি ইন্ডাস্ট্রি পিই থেকে বেশি হয়, ইন্ডাস্ট্রি পিই, তাহলে সেইটা ওভার ভ্যালু। এটা হচ্ছে ওভার ভ্যালু, এটা হচ্ছে আন্ডার ভ্যালু। বোঝাতে পারলাম? তাহলে একটা আর এক্সাম্পল দিচ্ছি। ধরুন ডিফেন্সের আমি ধরলাম একটা উদাহরণ, ডিফেন্সের একটা সেক্টর, তার ইন্ডাস্ট্রি পিই আমি ধরে নিচ্ছি কত? ধরে নিচ্ছি 53। তাহলে একটা কোম্পানি আমাকে বলুন, ধরুন ডাটা প্যাটার্ন, আমি উদাহরণ দিচ্ছি ডাটা প্যাটার্ন, ডিপি, এর স্টক পিই এখন 60 চলছে,
তাহলে এটা আন্ডার ভ্যালু না ওভার ভ্যালুড? অবশ্যই ওভার ভ্যালুড। কিন্তু আমি একটা কোনো কোম্পানি বললাম যে ডিফেন্সের একটা কোনো যে হাল, তার পি চলছে 48, আমি অনুমান মানে এগুলো সব ধরে নিচ্ছি। তাহলে 48, ইন্ডাস্ট্রি পি 53, তাহলে এইটা মোটামুটি বলা যেতে পারে একটা আন্ডার ভ্যালু রয়েছে। বোঝাতে পারলাম? এইবার কথা হচ্ছে তাহলে থাম্ব রুলটা কি? যখনই ইনভেস্ট করব ইন্ডাস্ট্রি পির কাছাকাছি যেন স্টক পি থাকে বা তার থেকে কম থাকে, বেশি হওয়া যাবে না। এবার যদি বেশি হয়, কত বেশি হবে? দেখবেন অনেক সময় একটা ভালো কোম্পানি পাচ্ছেন, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি পি যা আর স্টক পি অনেক বেশি, দ্বিগুণ 3 গুণ 4 গুণ এরকম মাথায় রাখতে হবে। থাম্ব রুলটা এরকমই, যখন আমরা কোনো কোম্পানির লিস্ট করব সেগুলো দেখাবো, স্টক পির দ্বিগুণের বেশি, ইন্ডাস্ট্রি পির দ্বিগুণের বেশি স্টক পিই হওয়া যাবে না, দ্বিগুণের বেশি হওয়া যাবে না, সেগুলো পুরো স্ট্রংলি অ্যাভয়েড করব। আবার বলছি, ধরুন একটা কোম্পানি এ কোম্পানি, তার ওই কোম্পানির ওই সেক্টরের ইন্ডাস্ট্রি পি কত আমি ধরে নিচ্ছি, ইন্ডাস্ট্রি পি 50 ধরছি, তাহলে তার দ্বিগুণ কত? 100। তাহলে আমরা সেই সব কোম্পানিতে থেকে পুরো অ্যাভয়েড করব যেই সব কোম্পানির পি 100-র বেশি ওই সেক্টরে বা ওই ইন্ডাস্ট্রিতে। বোঝাতে পারলাম? মানে দ্বিগুণ ইন্ডাস্ট্রি পির থেকে বেশি যে কোম্পানির পি আমরা স্ট্রংলি অ্যাভয়েড করব না। হাজার হাজার কোম্পানি রয়েছে, কেন করতে যাব? মানে একদম লস খাবেন একদম নিশ্চিত করে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে কি পি। তাহলে এইবার এই পিতেও কিন্তু সঠিক এক্স্যাক্ট ভ্যালু দেওয়া যায়, বোঝা যায় না। কেন? এখানে আর্নিং ঢুকে বসে আছে, তাই তো। তার জন্য সবথেকে বেস্ট সলিউশন হচ্ছে একটা অনুপাত, সেটা হচ্ছে কি পিইজি রেশিও, প্রাইস টু আর্নিং গ্রোথ। বোঝাতে পারলাম? এই জিনিসটা পিইজি রেশিওটা খুব গুরুত্বপূর্ণ। কত হয় সেটা আজকের ভিডিওতে বলবো না, কারণ আজকের ভিডিওতে আমি পি বলেছি, পিবি বলবো, ইন্ট্রিনজিক ভ্যালু বলবো। পরের ভিডিওতে আমরা পিইজি বলবো। এটা দেখে আরও পরিষ্কার বোঝা যায় আর্নিংয়ের সাথে কিভাবে আমি পিটা পাবো এবং সঠিক দামে পাবো, এটা পরের দিন বলবো। আচ্ছা, তাহলে মোটামুটি পি সম্পর্কে যে ধারণা যা এ টু জেড একদম সহজ করে বলে দিলাম। এরপর যেটা আসছি বুক ভ্যালু এবং প্রাইস টু বুক ভ্যালু, পিবি ভ্যালু। চলুন, পিবি রেশিও। প্রথম কথা বলে দিচ্ছি, পিবি রেশিও শুধুমাত্র ব্যাংক এবং এনবিএফসি দেখবেন, আর কোনো কোম্পানির বিশেষ দেখার দরকার নেই। এনবিএফসি, ব্যাংক এবং এনবিএফসি এগুলো সাধারণত দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। আচ্ছা, প্রাইস টু আচ্ছা পিবি সূত্র হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। এইবার এই বুক ভ্যালু মানে কি? বইয়ের দাম? নিশ্চয়ই না। বুক ভ্যালু কথার অর্থ হচ্ছে, ধরুন একটা কোম্পানির তার টোটাল যে অ্যাসেট এবং টোটাল যে লায়াবিলিটিস বিয়োগ করলে যা হয় সেটা হচ্ছে তার বুক ভ্যালু, এবং যতগুলো শেয়ার রয়েছে সেই নাম্বার অফ শেয়ারকে ভাগ করলে পাবো বুক ভ্যালু পার শেয়ার। বুঝতে পারলেন না? মাথার উপর দিয়ে চলে গেল। ধরুন একটা কোম্পানি ধরলাম, যে কোনো কোম্পানি, এসবিআই আমি ধরছি, এই এসবিআই কোম্পানি আমি ধরলাম তার টোটাল অ্যাসেট তার রয়েছে কত? 5,000 টাকা, এবং তার টোটাল লায়াবিলিটি রয়েছে কত? 2,000 টাকা হচ্ছে। তাহলে তার টোটাল অ্যাসেটস থেকে লায়াবিলিটিস বা টোটাল তার যে আছে সেখান থেকে দায়গুলো বিয়োগ করলে হচ্ছে কত? 3,000 টাকা তার টোটাল ভ্যালু। কিন্তু বুক ভ্যালু পার শেয়ার আমি ধরে নিচ্ছি এখানে প্রত্যেকটা কোম্পানির তার মোট শেয়ার হোল্ডারের সংখ্যা আমি ধরে নিচ্ছি কত? 5টা। মোট শেয়ার হোল্ডারের কত? 5। তাহলে এখানে বুক ভ্যালু কত? 600। তাহলে এইখানটা বুক ভ্যালু পার শেয়ার কত? 600। এবার এসবিআই, এখন এসবিআইয়ের প্রাইস কত? আমি ধরে নিচ্ছি 1100-র আশপাশে দাম চলছে। তাহলে এটা আমি ধরে নিচ্ছি কত? 1200। আমি ধরলাম 1200 বর্তমান তার প্রাইস চলছে এসবিআইয়ের প্রাইস চলছে 1200। তার বুক ভ্যালু কত? 600। তাহলে এক্ষেত্রে তার প্রাইস টু বি অর্থাৎ পিবি রেশিও কত? 2। এসবিআইয়ের পিবি ভ্যালু কত? 2। আমি আশা রাখছি বোঝাতে পারলাম একদম সহজ করে। তার মানে বুক ভ্যালুটাকে একে বুঝে নিন। বুক ভ্যালু মানে কোম্পানিকে বিক্রি করলে যত দামে পাওয়া যাবে, এটাই তার বুক ভ্যালু। কোম্পানিকে বিক্রি করলে যে দামে পাওয়া যায় সেটা হচ্ছে বুক ভ্যালু, অর্থাৎ টোটাল আয় মাইনাস টোটাল। ধরুন আপনি একটা ফ্যামিলিতে রয়েছেন, আপনার কাছে মোট সম্পত্তি, যত রকম সম্পত্তি রয়েছে, ঘর বাড়ি যা রয়েছে সব কিছু নিয়ে আপনার কাছে ধরুন 200 টাকা হচ্ছে, এবং আপনার ঋণ রয়েছে সেক্ষেত্রে রয়েছে 150 টাকা, মানে 150 টাকা। তাহলে আপনার নিট ভ্যালু কত? 50 টাকা।
সেইটাই হচ্ছে কি 50, যতগুলো নাম্বার শেয়ার সেটাতে ভাগ করলে আমরা পেয়ে যাব তার বুক ভ্যালু পার শেয়ার। তাহলে এক্ষেত্রে পিবি রেশিও 2। এইবার পিবি রেশিও কত হওয়া উচিত? মোটামুটি দেখবেন যখন ব্যাংকিং বা এনবিএফসিগুলো দেখবেন পিবি রেশিও কত 2-এর কম হওয়া উচিত। লিখে দিচ্ছি, পিবি যদি 2-এর কম হয় সেটা খুব ভালো কোম্পানি, 2 যদি কম হয় সেটা ভালো। আচ্ছা, এবার দেখবেন অনেক অনেক কোম্পানি যেগুলো অনেক হাই বুক ভ্যালুতে ট্রেড করছে, মানে দাম কিন্তু প্রচুর, বুক ভ্যালু অনেক বেশি, যেগুলো অনেক বেশি 12 গুণ 15 গুণ 20 গুণ, সেগুলো থেকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আবার বলছি যেগুলোর বুক ভ্যালু প্রচুর বেশি অর্থাৎ পিবি রেশিও অনেক বেশি, সেইগুলো থেকে কিন্তু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, অর্থাৎ সেগুলোতে আমরা ইনভেস্ট করব না। ওয়ারেন বাফেট কী করতেন, পরে আসছে সেটা। ওয়ারেন বাফেট চেষ্টা করতেন এরকম যে বুক ভ্যালু একদম কম, অর্থাৎ কারেন্ট প্রাইস আর বুক ভ্যালু কাছাকাছি থাকলে কিন্তু উনি ইনভেস্ট করতেন। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে যেটা আসছে, তাহলে বুক ভ্যালুর পর ইন্ট্রিনজিক ভ্যালু। অনেকে কনফিউজড হয়ে যায় যে একটা কোম্পানি ইনভেস্ট করছি, তার বুক ভ্যালু কি আর ইন্ট্রিনজিক ভ্যালু কি সেটা বুঝতে পারছি না, এবং সেই ইন্ট্রিনজিক ভ্যালুর সাথে মার্জিন অফ সেফটি আমাদেরকে বোঝাবো। মার্জিন অফ সেফটি যেটা ওয়ারেন বাফেট খুব গুরুত্ব দিতেন, একটা স্টক কী করে ডিসকাউন্টে পাবেন, তার জন্য কনসেপ্ট মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি মানে একটা কোম্পানির দাম তার বাড়া কমা থাকে, তো উঠে কমে, বিভিন্ন রকম দাম কমছে বাড়ছে, তো এদের একটা মোটামুটি এভারেজ করলে বা ফিউচারে যে হারে গ্রোথ করবে, আবার বলছি এই অনুযায়ী ফিউচারে যে হারে প্রাইস বাড়বে, সেই অনুযায়ী কোম্পানির যা টোটাল যা ভ্যালু সেটা হচ্ছে কি ইন্ট্রিনজিক ভ্যালু। এই গ্র্যাফটা দেখলে আশা রাখছি একদম ক্লিয়ার হয়ে যাবে। বুক ভ্যালু মানে টোটাল অ্যাসেট মানে টোটাল লায়াবিলিটি, সেখান থেকে বিয়োগ করলে যেটা হচ্ছে টোটাল বুক ভ্যালু। ইন্ট্রিনজিক ভ্যালু এটা হচ্ছে ফিউচারিস্টিক, মানে ভবিষ্যতে এখান থেকে ভবিষ্যতে কী হবে সেটা বলা যায়, মানে অনুমান করা যায়, বলা যায় না, অনুমান করা যায়, সেটা হচ্ছে ইন্ট্রিনজিক ভ্যালু। এবার এই ইন্ট্রিনজিক ভ্যালুটা কি হয় একটু ভালো করে খেয়াল করুন। ওয়ারেন বাফেট স্যার উনি কী করতেন না, বেঞ্জামিন গ্রাহামের যে বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার, ওই কনসেপ্ট থেকে উনি ইনভেস্ট করতেন। উনি একটা কথা বলেছিলেন যে যখনই কারেন্ট মার্কেট প্রাইস থেকে যদি ইন্ট্রিনজিক ভ্যালুটা, আমি শর্টে লিখছি আইভি, ইন্ট্রিনজিক ভ্যালু, যদি কারেন্ট মার্কেট প্রাইস ইন্ট্রিনজিক ভ্যালুর থেকে কম হয় তখন কি করতেন উনি, কোম্পানি কিনতেন অর্থাৎ বাই করতেন। এবং যদি কখনো দেখেছেন যে কারেন্ট মার্কেট প্রাইস এটা ইন্ট্রিনজিক ভ্যালুর থেকে অনেক বেশি হয়ে গেছে, তখন কি করতেন, সেল করে অনেক সময় কিছু কিছু সময় অন্য কোম্পানিতে লাগাতেন। অর্থাৎ বুঝে গেছেন যে দাম অনেকটা হাই, তাহলে আমি কী করব, অন্য কোম্পানিতে ইনভেস্ট করব। তার মানে মূল জিনিস এইটা, যখন আপনি দেখবেন যে ইন্ট্রিনজিক ভ্যালুর থেকে কারেন্ট মার্কেট প্রাইস কমে পাচ্ছি, তাহলে সেটা একটা বাইং পজিশন আসছে, এবং যখন কারেন্ট মার্কেট প্রাইস ইন্ট্রিনজিক ভ্যালু থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে বিক্রি করার কথা ভাবা যেতে পারে। এবার মার্জিন অফ সেফটি কি, ওয়ারেন বাফেট এটা কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন। উনি বলেছেন কোনো কোম্পানি ফেয়ার প্রাইসে কিনবেন না, সবসময় ডিসকাউন্ট প্রাইসে কিনবেন। এইগুলো অনুমান করা অনেকটা মানে অস্পষ্ট রয়ে যায়। তাহলে আরও ডিপে গিয়ে সঠিক প্রপার ভ্যালু পাওয়ার জন্য কনসেপ্ট আসছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটিটা হচ্ছে, উদাহরণ দিয়ে বোঝাই, ধরুন আমি এসবিআই কোম্পানি ধরেছি, সেক্ষেত্রে ইন্ট্রিনজিক ভ্যালু 1000 ধরলাম, কত বললাম 1000, তার কারেন্ট মার্কেট প্রাইস 700। আগে বলুন যদি এই জিনিসটা হয় তাহলে আপনি কিনবেন না? ইন্টেলিজেন্ট ইনভেস্টর হিসাবে আপনি কিনবেন, ইয়েস অর নো? ইন্ট্রিনজিক ভ্যালুর থেকে কারেন্ট মার্কেট প্রাইস কম পাচ্ছি, তাহলে অবশ্যই একটা বাইং পজিশন আসছে, তাহলে এটা কেনা যেতে পারে। কত টাকা কমে কিনছি, 300 টাকা, কিন্তু কত পার্সেন্ট কমে কিনছি, 300/1000 × 100, অর্থাৎ 30% ডিসকাউন্টে স্টকটা পাচ্ছি। কত বললাম, 30%। এই 30% ডিসকাউন্ট, এটাই হচ্ছে কি মার্জিন অফ সেফটি। আপনারা যদি চান বেঞ্জামিন গ্রাহামের যে বইটা আপনারা পড়তে পারেন, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার, সেখানে এটা নিয়ে আরও ডিটেলসে রয়েছে, দেখতে পারেন। তাহলে এই যে 30% উনি বলেছেন কিন্তু, ডোন্ট বাই এ শেয়ার ইন ফেয়ার প্রাইস, বাই অলওয়েজ অ্যাট এ ডিসকাউন্ট প্রাইস, সবসময় ডিসকাউন্ট প্রাইসে কিনবেন, তাহলে আপনার প্রফিটটা অনেক বেশি হবে। তাহলে পুরোপুরি আপনাদেরকে বোঝাতে পারলাম। ফান্ডামেন্টালি এগুলো যথেষ্ট, একটা কোম্পানির প্রাইস বোঝার জন্য এগুলো যথেষ্ট। আপনাদেরকে আজকে যা বললাম, আর একটা জিনিস গুরুত্বপূর্ণ রয়ে গেছে, পিইজি রেশিও, পিইজি, সেটা পরের পার্টে বলবো। আর টেকনিক্যাল পার্টগুলো দেখলে এর থেকেও সহজে আপনি বুঝতে পারবেন, টেকনিক্যাল চার্ট। মানে অ্যাকচুয়ালি দেখুন, ভারতের স্টক মার্কেট
ফান্ডামেন্টালি বেশি গুরুত্ব দেওয়া হয় লং টার্ম ইনভেস্টমেন্টে। বিদেশি স্টকগুলোতে বা আমেরিকান এগুলোতে টেকনিক্যালি বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু যদি আপনি ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল একসাথে মার্চ করে করেন না, আপনি প্রফিট অনেক বেশি করতে পারবেন। বিশ্বাস করুন, আপনি দেখবেন ফান্ডামেন্টাল মানে লং টার্ম ইনভেস্টমেন্টে ফান্ডামেন্টালি দেখা হয় বিশেষ করে। টেকনিক্যাল যদি শিখে যান না, সঠিক প্রাইস কখন এভারেজ করতে হবে, কোন দাম এলে বিক্রি করতে হবে, এগুলো সহজেই বোঝা যায়। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আবারও বলছি, টেকনিক্যাল চার্ট পুরো পড়া শেখাবো, এটাও একটা ব্যাপার। আর আমার বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। তার সাথেও ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে এখন আপনারা জানেন অনেকেই যে মিউচুয়াল ফান্ড ইটিএফের এগুলো অনলাইন ক্লাস চলছে, ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এগুলো ভিজিট করতে পারেন। পরের ভিডিওতে দেখা হবে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। টাটা।